আজকের এই মুভিতে আমরা এমন একজন এফবিআই অফিসারকে দেখব। সে যখন তার মিশনগুলোকে পরিচালনা করছিল তখন সে এটা জানতে পারে শহরের সবথেকে বড় মাফিয়া হচ্ছে তারই ডিপার্টমেন্টের সবথেকে বড় একজন অফিসার। শেষ পর্যন্ত এফবিআই অফিসার তার পুরো সাম্রাজ্যটাকে ধ্বংস করে ফেলে। কিন্তু এখানেই সবকিছু শেষ হয়ে যায় না। ওই মাফিয়ার এত বড় নেটওয়ার্ক ছিল, সে জেলের মধ্যে থেকেও তার পুরো গ্যাংটাকে পরিচালনা করতে থাকে। তাহলে শেষ পর্যন্ত কি হয়েছিল? অফিসার কি তাকে শেষ করতে পেরেছিল, নাকি এটাই ছিল তার জীবনের সবথেকে বড় একটি ভুল সিদ্ধান্ত? সেই সকল প্রশ্নগুলোকে ঘিরেই আজকের এই মুভিটি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এবং ছোট্ট একটা কমেন্ট করে দেবেন। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভি শুরুতে আমরা বেশ কয়েকজন আর্মি অফিসারকে দেখি যারা ব্রায়ান নামের একজনকে ধরার জন্য আসে। তবে অন্যদিকে আমরা ব্রায়ানকে দেখি যে সিসিটিভির মাধ্যমে সবার উপরই নজর রাখছিল এবং কিছুক্ষণের মধ্যেই ব্রায়ানও তাদের উপরে হামলা চালায়। ব্রায়ান মাত্র দুজন অফিসারকে বেঁচে ফেরার সুযোগ দেয় এবং এখানে আমরা ব্রায়ানের লাইফস্টাইলটা সম্পর্কে জানতে পারি। ব্রায়ান মেক্সিকোর একটি বর্ডারের পাশে তার পার্সোনাল কাভার্ড ভ্যানের মধ্যে থাকে। তার ডেইলি লাইফ বলতে একেবারেই সিম্পল একটা রুটিন। ঘুম থেকে উঠে মার্শাল আর্ট প্র্যাকটিস করা, একটি কনস্ট্রাকশন সাইডে কাজ এবং রাতে তার মৃত স্ত্রীর কথা ভেবে রাতটাকে পার করে দেওয়া। একেবারেই সাধারণ একটা জীবনযাপন। তবে আজ যখন ব্রায়ান তার মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল তখনই আমরা দূরে অস্কার নামের একটি ছেলেকে দেখি যে তার প্রত্যেকটা মুভ কপি করার চেষ্টা করছে, এক কথায় আয়ত্ত করার চেষ্টা করছে। অস্কার প্রতিদিনই এরকমটা করে। ব্রায়ান যখনই প্র্যাকটিস করে অস্কার তার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকে। কিন্তু ব্রায়ানের নজর যখনই অস্কারের উপরে যায় অস্কার দ্রুত অন্যত্র সরে যায়। পরবর্তীতে আমরা অস্কারকে তার স্কুলের মধ্যে দেখি। অস্কার যখন স্কুল শেষ করে তার বাড়ির দিকে ফিরছিল তখনই আমরা সেখানকার কয়েকজন লোকাল গুন্ডাদেরকে দেখি যারা অস্কারকে ফলো করতে আরম্ভ করে। তাদের মধ্যে আমরা ফ্যালকন নামের একজনকে দেখি। অস্কার যখনই তাদেরকে দেখে সে কোনো রকম একটি গাড়ির পাশে এসে লুকায়। আর এখান থেকে আমরা এটা জানতে পারি তারা নিয়মিতই অস্কারকে ফলো করে। কিন্তু সৌভাগ্যবশত আজ ফ্যালকনরা তাকে দেখে না। অন্যদিকে আমরা ব্রায়ানকে একটি রেস্টুরেন্টের মধ্যে দেখি যে দূর থেকে অস্কারকে লুকোনো অবস্থায় দেখে। পরবর্তীতে আমরা রাতে ফ্যালকনকে অস্কারের রুমের মধ্যে দেখি যেখানে ফ্যালকন অস্কারকে হুমকি দিতে আরম্ভ করে। তাদের কথাবার্তার মাধ্যমে আমরা এটা জানতে পারি আসলে ফ্যালকনরা যে গ্যাংটার মধ্যে আছে ওই গ্যাংটার লিডারই হচ্ছে অস্কারের বড় ভাই হেক্টর। যেহেতু হেক্টর কাজের জন্য অন্য একটি দেশের মধ্যে আছে এই জন্য ফ্যালকন অস্কারের উপর তার নিজের রাগগুলোকে ঢালছে। ফ্যালকন অস্কারকে বিভিন্ন ভাষায় গালাগালি করতে থাকে এবং নানাভাবে হুমকি ধামকি দেয়। অস্কার তখন তার পকেটের মধ্যে থাকা টাকাগুলোকে ফ্যালকনদেরকে দিয়ে দেয়। তখন ফ্যালকন অস্কারকে জানায় তুমি যদি এই বিষয়ে তোমার বড় ভাইয়ের কাছে কিছু বলো তাহলে তোমার জন্য খারাপ কিছুই অপেক্ষা করছে। একদমই মুখ খোলার চেষ্টা করবে না। পরদিন অস্কার যখন ব্রায়ানের মার্শাল আর্ট ট্রেনিং ফলো করার জন্য যায় তখনই ব্রায়ান হুট করে অস্কারের সামনে চলে আসে। প্রথম দিকে অস্কার কিছুটা ঘাবড়ে উঠলেও একসাথে প্র্যাকটিসের কথা শুনে সে আরো বেশি এক্সাইটেড হয়ে যায়, পাশাপাশি অনেক বেশি হ্যাপি। এভাবেই অস্কার ব্রায়ানের থেকে বিভিন্ন মার্শাল আর্ট শিখতে থাকে এবং ফিজিক্যালি অনেকটা ইমপ্রুভ হয়। দেখতে দেখতে 4 মাসের মতো সময় কেটে যায়। এই 4 মাসে অস্কার ব্রায়ানের থেকে মার্শাল আর্টের বড় বড় টেকনিক আয়ত্ত করে ফেলে। অন্যদিকে ফিজিক্যালি অনেকটা স্ট্রং। এরকমই একদিন ব্রায়ান যখন তার স্ত্রীর ছবিটাকে দেখছিল তখনই অস্কার সেখানে আসে। অস্কার তাকে জানায় আমি যতদিন ধরে এখানে আছি আমি বিভিন্ন সময় তোমাকে ওনার ছবিটাকে দেখতে দেখি, তুমি কি আমাকে এর কারণটা বলতে পারবে? তখন ব্রায়ান তাকে জানায় অন্য কোনো একদিন। তখন অস্কার তাকে এটা জিজ্ঞাসা করে আমাকে মার্শাল আর্ট শেখানোর কারণ কি? তখন ব্রায়ান তাকে জানায় আমি সেদিন তোমাকে গাড়ির পাশে লুকোনো অবস্থায় দেখেছিলাম এবং সেদিনই আমি বুঝেছি তোমাকে আরো বেশি স্ট্রং হতে হবে যাতে ওদের মতো 4-5 জনকে একাই মোকাবেলা করতে পারো। অস্কার তাকে জানায় আসলে ওরা আমারই বড় ভাইয়ের গ্যাংয়ের সদস্য। তবে যখনই আমার বড় ভাই অন্য কোনো একটা দেশে যায় ওরা আমার সাথে এরকমটা করে থাকে। আমার বড় ভাই বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে, এই জন্য আমি তাকে ভালোভাবে কিছু বলতে পারি না। এভাবেই তারা যখন আবারও প্র্যাকটিস করছিল তখনই আমরা ফ্যালকন এবং তার সদস্যদেরকে দেখি। তবে আজকে আমরা
হেক্টরকেও তাদের সাথে দেখি। পরবর্তীতে হেক্টর যখন তার ভাইয়ের সাথে কথা বলছিল তখনই তার নজর ব্রায়ানের দিকে এসে পড়ে। ব্রায়ানকে দেখা মাত্রই হেক্টরের ব্রায়ানের উপর সন্দেহ হতে থাকে। হেক্টর তখন অস্কারকে বেশি কিছু জানায় না, শুধুমাত্র এতটুকু বলে আজকের পর থেকে ব্রায়ানের থেকে দূরে দূরে থাকবে, যাতে অস্কার ব্রায়ানের কাছে না যায় এবং ফাইটও শিখতে পারে। এই জন্য হেক্টর তাকে পাশের একটি ফাইট ক্লাবের মধ্যে নিয়ে যায়। আর এখানেই অস্কারের সাথে মেরিসোলের পরিচয় হয়। পরবর্তীতে আমরা অস্কারকে হেক্টরের পার্টির মধ্যে দেখি। যেহেতু হেক্টর অনেকদিন বাদে তার নিজের দেশে ফিরে এসেছে, এই জন্য সে একটি পার্টির আয়োজন করেছে, যেখানে আমরা তার পুরো টিমের সাথে বেশ কয়েকজন মেয়েদেরকে দেখি। অস্কারের এগুলো একেবারেই ভালো লাগছিল না, এই জন্য সে বাইরে বেরোনোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে। অন্যদিকে হেক্টরের একটাই ধারণা, অস্কার বাইরে গিয়ে ব্রায়ানের সাথে দেখা করবে, এই জন্য সে অস্কারকে তার সাথে থাকার জন্য বলে। যেহেতু অস্কারের কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না, এই জন্য তাকে হেক্টরের সাথে থাকতে হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে একটি আন্ডারগ্রাউন্ড ফাইটিং কম্পিটিশন শুরু হয়। ফাইট করার এক পর্যায়ে আমরা এমন একজন ফাইটারকে দেখি যার সাথে কেউই পেরে উঠছে না, এমনকি মাইক দিয়ে ডেকে এমন কাউকে পাচ্ছে না যে তার সাথে ফাইট করবে। তখনই অস্কার রিংয়ের মধ্যে চলে যায়। হেক্টর এটাকে দেখে একেবারেই চমকে ওঠে, কারণ এ হচ্ছে এমন একজন ফাইটার যার সাথে কম লোকেরাই পেরে উঠেছে। তবে সবকিছুকে ভুল প্রমাণ করে দিয়ে অস্কার ওই ফাইটারকে নিমেষেই কুপকাত করে ফেলে। অস্কার ওই প্রত্যেকটা মুভগুলোকে পারফেক্টলি ইউজ করতে থাকে, যেগুলো ব্রায়ান তাকে এই 4 মাসে শিক্ষা দিয়েছে। হেক্টর এগুলোকে দেখে একেবারেই চমকে ওঠে, এমনকি অস্কার জিতে যাওয়া টাকাগুলোকেও হেক্টরের কাছে দিয়ে দেয়। অন্যদিকে আমরা ফ্যালকনকে দেখি যে মনে মনে এটা ভাবছে, এখন যদি আমরা অস্কারকে আবারও ডিস্টার্ব করার চেষ্টা করি তাহলে সেটাই হবে আমাদের জন্য একমাত্র শেষ বড় ভুল। পরদিন আমরা পেরু নামের একজনকে গল্ফ খেলতে দেখি। তখনই তার একজন লোক তাকে অস্কারের ফাইটিং এর ভিডিওটাকে দেখায়। পেরু ওই ভিডিওটাকে দেখে এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে দ্রুত জেলের মধ্যে সনি নামের একজন বড় মাফিয়ার সাথে দেখা করার জন্য যায়। সনি যখন ভিডিওটাকে দেখে তখন পিরো তাকে জানায় ও এখানে ব্রায়ানের মুভগুলোকে ইউজ করছে, মানে ওর সাথে নিশ্চয়ই ব্রায়ানের কোনো না কোনো সম্পর্ক। তখন সনি পেরুকে জানায় তুমি অস্কারকে ব্যবহার করে দ্রুত ব্রায়ানকে খুঁজে বের করো। আর এখান থেকে আমরা এটা জানতে পারি ব্রায়ানের জন্যই সে এখন জেলে। অন্যদিকে আমরা হেক্টরকে আবারও ব্রায়ানের সামনে দেখি, যেখানে হেক্টর ব্রায়ানকে জানায় আমি চাই তুমি আমার ভাইকে ট্রেনিং দাও যাতে ও একজন দক্ষ এমএমএস ফাইটার হতে পারে। কিন্তু যেহেতু হেক্টর তার ভাইকে সেদিন ব্রায়ানের থেকে দূরে থাকতে বলেছিল এবং এখন তার স্বার্থের জন্য আবারও তার থেকে তার ট্রেনিং নিতে বলছে, তাই ব্রায়ান তাকে সরাসরি নিষেধ করে দেয়। প্রথম দিকে হেক্টর তাকে টাকা দিয়ে রাজি করতে চাইলেও যেহেতু ব্রায়ান কোনোভাবেই রাজি হচ্ছিল না, এই জন্য হেক্টর তাকে হুমকি দিতে আরম্ভ করে। হেক্টর যখনই তার বন্দুকটাকে দেখায় ব্রায়ান 1 সেকেন্ডের মধ্যে নিজের বন্দুকটাকে বের করে ফেলে। হেক্টর তার এই মুভমেন্ট দেখে সেটা ভালোভাবেই বুঝতে পারে ব্রায়ান মোটেও কোনো সাধারণ লোক না। ব্রায়ান তখন হেক্টর এবং তার লোকদেরকে দ্রুত সরে যাওয়ার জন্য বলে, এমনকি অস্কারকেও বাড়িতে যাওয়ার জন্য বলে। যেহেতু ব্রায়ান তাকে কোনোভাবেই ট্রেনিং করাতে রাজি না, এই জন্য হেক্টর তাকে আবারও মেরিসোলের কাছে নিয়ে যায়। তারা যখন সেখানে কথা বলছিল তখনই আমরা ইভান এবং বিলাত নামের দুজনকে দেখি, যারা নিজেদেরকে একটি এমএমএ ফাইটিং অর্গানাইজেশনের লোক হিসেবে পরিচয় দেয়। তারা অস্কারকে তাদের টিমের হয়ে খেলার অফার করে। প্রথম দিকে তারা শুধুমাত্র অস্কারের বিষয়ে কথা বললেও কথা বলার এক পর্যায়ে ইভান ব্রায়ানের ছবিটাকে তাদেরকে দেখায় এবং তার বিষয়ে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করতে থাকে। হেক্টর এগুলোকে দেখে ভালোভাবেই বুঝতে পারে এরা মোটেও কোনো অর্গানাইজেশনের লোক না, বরং এরা প্রফেশনাল হিটম্যান যারা ব্রায়ানকে মারার জন্য এসেছে। হেক্টর তাদেরকে জানায় আমি একে আগে কখনো দেখিনি, যেটা শুনে ইভানরা আবারও বাইরের দিকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আমরা হেক্টর এবং অস্কারকে ব্রায়ানের বিষয়ে কথা বলতে দেখি, যেখানে হেক্টর এটা ভালোভাবেই বুঝতে পেরেছে এরা ব্রায়ানের বিষয়ে কিভাবে জানতে পেরেছে। যেহেতু ব্রায়ান এখন তাদের জন্য বিপদের মধ্যে, এই জন্য তারা কোনোভাবেই চায় না ব্রায়ানের কোনো রকম ক্ষতি হোক, কারণ সে যেমনই হোক না কেন মানুষ হিসেবে সে অনেক ভালো। পরবর্তীতে আমরা হেক্টরদেরকে আবারও ব্রায়ানের সামনে দেখি। প্রথম দিকে ব্রায়ান তাদের সাথে কথা বলতে না চাইলেও ম্যারিসোল তখন ব্রায়ানের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে তোমার উচিত একবার ওদের সাথে কথা বলা। তখনই অস্কার তার সাথে কথা বলতে আসে, যেখানে অস্কার তাকে ইভান এবং বিলাত সম্পর্কে জানায়। ব্রায়ান তাদের কথা শুনে এটা ভালোভাবেই বুঝতে পারে ওরা
নিশ্চয়ই এদেরকে ফলো করেছে। এই জন্য সে সবাইকে দ্রুত ভ্যানের মধ্যে যাওয়ার জন্য বলে। তার সন্দেহটাই সত্যি হয়, কারণ দূরে আমরা ইভান এবং বেলাতকে ব্রায়ানের দিকে টার্গেট সেট করতে দেখি। তারা কিছু বুঝে ওঠার আগেই ইভান এবং বেলাত হেক্টরের দুজন লোককে শেষ করে দেয়। ব্রায়ান এবং হেক্টর কোনো রকমে ভ্যানের মধ্যে আসে, কিন্তু ব্রায়ান এটা কোনোভাবেই বুঝতে পারছে না এরা কিভাবে তার লোকেশন জানলো, কারণ ব্রায়ান ওই দিনটার পরে কখনই আর আমেরিকাতে ফিরে যায়নি। এমনকি সে এখানে অবস্থান করছে তারা এটা কল্পনাও করতে পারেনি। তখন মেরিসোল তাকে অস্কারের ভিডিওটা সম্পর্কে বলে, যেখানে অস্কার ব্রায়ানের মুখগুলোকে ইউজ করেছে। ব্রায়ানও বুঝতে পারে কিভাবে তারা তার লোকেশন জানলো। এভাবেই সে সবাইকে বুলেট প্রুফ একটি রুমের মধ্যে নিয়ে যায়। পরবর্তীতে সে একটি ক্রসবো নিয়ে সোজা ইভানের দিকে ফায়ার করে। ইভান সেখানে মৃত্যুবরণ করে, যেটা দেখে বেলাত প্রচন্ড পরিমাণে রাগান্বিত হয়। সে পেট্রোল নিয়ে সোজা ভ্যানের দিকে আসতে থাকে। সে যখনই সেখানে আগুন লাগাতে যাবে তখনই আমরা ব্রায়ানকে তার পেছনে দেখি, তবে সে ব্রায়ানের সাথে বেশিক্ষণ পেরে ওঠে না। এখানে আমরা ব্রায়ান এবং বেলাতের মধ্যে ভয়াবহ একটি ফাইট উপভোগ করি, যেখানে ব্রায়ান তার পুরো শরীরে পেট্রোল ছিটিয়ে দেয় এবং তাকে হুমকি দিতে আরম্ভ করে। ব্রায়ান তাকে জানায়, যদি তুমি আমাকে তোমার বস সম্পর্কে না বলো আমি তোমাকে এখানে জ্বালিয়ে ফেলবো। তবে বেলাত তাকে কোনো কিছুই বলতে রাজি না। সে নিজের শরীরে নিজেই আগুন লাগিয়ে দেয় এবং একটি ভয়াবহ মৃত্যুকে আলিঙ্গন করে। পরবর্তীতে আমরা তাদেরকে হেক্টরের সামনে দেখি, যেখানে ব্রায়ান তাদেরকে একটি গোপন সুড়ঙ্গের সামনে নিয়ে যায়, কারণ সে এটা ভালো করেই জানে এখানে নিশ্চয়ই আরো হিটম্যান আসবে। ব্রায়ান যখন তাদেরকে সুড়ঙ্গ দিয়ে নিয়ে যাচ্ছিল তখন ব্রায়ান তাদেরকে জানায়, আমিও একটা সময় FBI দের হয়ে কাজ করতাম, তবে আমাদের যে জেনারেল ছিল সে গোপনে অনেক ইনলিগেল কাজের সাথে জড়িত ছিল, যেমন মাদক পাচার, হিউম্যান ট্রাফিক, এমনকি বড় বড় আন্ডারওয়ার্ল্ড ক্রাইম। আর এখান থেকে আমরা এটা জানতে পারি ওই জেনারেলই হচ্ছে সানি, যে ব্রায়ানকে মারার জন্য পেরুর লোকদেরকে পাঠিয়েছে। কিন্তু ব্রায়ান যখনই সানির এই গোপন তথ্যগুলো জানতে পারে সে নিজেই সানির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে এবং তার সকল লোকদেরকে মেরে সানিকে আইনের হাতে তুলে দেয়, যার ফলে সানি যেভাবেই হোক না কেন ব্রায়ানের থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সানি জেলে যাবার পরেও তার কোনো রকম অসুবিধা হয় না, কারণ তাকে জেলের মধ্যেও বাইরের দুনিয়ার মতো সকল সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমনটা আমাদের দেশে হয়ে থাকে। সানির ক্ষমতা, টাকা পয়সা কোনোটারই অভাব ছিল না। সানি জেলের মধ্যে থেকেই তার পুরো টিমটাকে পরিচালনা করতে থাকে। তবে সানির লোকেরা যখন ব্রায়ানের স্ত্রীকে হত্যা করার চেষ্টা করে ব্রায়ান কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয়। পরবর্তীতে সে তাকে একটি নিরাপদ জায়গায় রেখে সে মেক্সিকোতে এসে বসবাস করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ব্রায়ান তাদেরকে বাইরে বের করে দিয়ে আবারও তার ভ্যানের মধ্যে চলে যায়, যেখানে সে সিসিটিভির মাধ্যমে বেশ কয়েকজন পুলিশ অফিসারকে দেখে যারা তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, যারা সানির কথা মতো এখানে এসেছে। কিন্তু ব্রায়ানও সব দিক থেকে প্রস্তুত। কিছুক্ষণের মধ্যে ব্রায়ান তাদেরকে উচিত জবাবটাকে দেয়। শেষ পর্যন্ত দুজন অফিসার জীবিত থাকে, কিন্তু ব্রায়ান তাদেরকে মারে না। ব্রায়ান তাদেরকে দ্রুত এখান থেকে যাওয়ার জন্য বলে, আর এই সিনটাকেই আমরা মুভি শুরুতে দেখেছিলাম। পরদিন আমরা হেক্টরকে আবারও ব্রায়ানের বাড়ির সামনে দেখি, তবে সে এখানে এসে একেবারেই চমকে ওঠে, কারণ এখানকার পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে না গতকাল রাতে এখানে ভয়াবহ ফাইট হয়েছে। অন্যদিকে সে ব্রায়ানকেও কোথাও দেখে না। পরবর্তীতে আমরা তাকে ম্যারিসন এবং অস্কারের সাথে কথা বলতে দেখি। হেক্টর তাদেরকে জানায় ব্রায়ান হয়তো বা এই জায়গাটাকে ছেড়ে দিয়েছে। প্রথম দিকে সবার এটা জেনে কষ্ট লাগলেও পরক্ষণেই তারা এটা বুঝতে পারে তার নিরাপত্তার জন্য এটাই সব থেকে ভালো সিদ্ধান্ত। হেক্টর তখন অস্কারকে ব্রায়ানের শেখানো মুভগুলোকে নিয়মিত প্র্যাকটিস করার জন্য বলে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু অদ্ভুতভাবে হেক্টরের বেশ কয়েকজন লোক হঠাৎ করে উধাও হতে শুরু করে। হেক্টর যখন এটার কারণ খুঁজতে যায় তখন সে অ্যালেক্স নামের একজন পুলিশের সম্মুখীন হয়। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে উনি সেই দুজন পুলিশের মধ্যে একজন যাদেরকে ব্রায়ান সেদিন জীবন ভিক্ষা দিয়েছিল। অ্যালেক্স হেক্টরকে তার আন্ডারে নিয়ে নেয় এবং ব্রায়ানের বিষয় জানার জন্য অ্যালেক্স হেক্টরের উপরে অমানবিক নির্যাতন চালাতে থাকে। তবে এত বেশি নির্যাতন চালানোর পরেও হেক্টর ব্রায়ানের বিষয়ে কোনো কিছুই তাদেরকে জানায় না, শুধুমাত্র এতটুকুই বলছিল আমি ব্রায়ান নামে কাউকে চিনি না। অ্যালেক্স এটা ভালোভাবেই বুঝতে পারে হেক্টর কোনোভাবেই তাকে ব্রায়ানের বিষয়ে বলবে না, এই জন্য সে তার লোকদেরকে হেক্টরের কানটাকে কেটে ফেলার জন্য বলে। কিন্তু তার সহযোগী কিছু করে ওঠার আগেই সেখানে বিকট একটি গুলির শব্দ হয় এবং সাথে সাথেই অ্যালেক্সের ওই সাথী মাটিতে লুটিয়ে পড়ে। অ্যালেক্স তখন হেক্টরকে তার গান পয়েন্টে নিয়ে নেয় এবং
ব্রায়ানকে বাইরে বেরিয়ে আসার জন্য বলে। তখনই আমরা ব্রায়ানকে সেখানে দেখি। যেহেতু ব্রায়ান তাকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু অ্যালেক্স তাকে কোনোভাবেই ছাড়তে রাজি না। এই জন্য ব্রায়ান এক মুহূর্ত দেরি করে না, সে সরাসরি তার মাথায় গুলি চালায়। আর এভাবেই ভয়াবহ একটি ফাইট শুরু হয়। কিন্তু কিছুক্ষণ গোলাগুলি করার পরে ব্রায়ান লক্ষ্য করে এমন শেষ হয়ে গিয়েছে। এই জন্য সে কোনো রকমে সেখান থেকে পালায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অ্যালেক্সের লোকেরা ব্রায়ানের নাগাল পেয়ে যায়। তবে ব্রায়ানের উপরে তারা শুধুমাত্র বাংলা মাল দিয়ে হামলা চালায়। ব্রায়ানের কাছে এগুলো একেবারেই পান্তা ভাতের মতো। কিছুক্ষণের মধ্যে আমরা ব্রায়ানকে আবারও হেক্টরের সামনে দেখি, যেখানে হেক্টর তাকে জানায় ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। এভাবেই তারা অস্কারের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা অস্কারকে দেখি, যারা ব্রায়ানকে খুঁজতে খুঁজতে ভ্যানের কাছে চলে এসেছে। কিন্তু যখনই তারা সেখানে যায়, তখনই আমরা বেশ কয়েকজন এফবিআই সদস্যদেরকে দেখি, যারা তাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে। কিছু বুঝে ওঠার আগেই অস্কার এবং ওই সৈন্যদের মধ্যে ভয়াবহ একটি ফাইট শুরু হয়। অনেকক্ষণ ফাইট করার পরেও অস্কার সবাইকে আহত করতে পারলেও সেখানকার একজন অফিসারকে সে কোনোভাবেই আঘাত করতে পারে না, কারণ সে ঠিক ওই মুখগুলোকে ইউজ করছিল যেটা ব্রায়ান তাকে শিখিয়েছে। অন্যদিকে অফিসারও বুঝতে পারে এর সাথে নিশ্চয়ই ব্রায়ানের কোনো না কোনো সম্পর্ক। এই জন্য সে তার মাস্কটাকে খুলে ফেলে। আর এখান থেকে আমরা এটা জানতে পারি সে আর অন্য কেউ নয়, বরং ব্রায়ানের পুরনো বন্ধু। অফিসার তাদেরকে জানায় আমরা এখানে ব্রায়ানকে সাহায্য করার জন্য এসেছি। আর এই অফিসারের নাম হচ্ছে এরিক। কথা বলার এক পর্যায়ে এরিক অস্কারকে জানায় যেহেতু আমরা ব্রায়ানকে সুরক্ষা দেওয়ার জন্য এখানে এসেছি এবং তোমরাও ব্রায়ানের পরিচিত, তাই তোমাদের সুরক্ষার দায়িত্ব এখন আমাদের কাঁধে। আমরা তোমাদেরকে একটি সেফ প্লেসে নিয়ে যাব। কিছুক্ষণ পর আমরা অস্কারকে এরিকের গাড়ির মধ্যে দেখি। তবে সেখানকার পরিবেশ দেখে অস্কার এটা ভালোভাবেই বুঝতে পারে উপরে উপরে সে যাই বলুক না কেন, এরিক নিজেও ব্রায়ানকে হত্যা করতে চায়। অস্কার তখন লুকিয়ে কোনো রকম হেক্টরের কাছে কল করে এবং এরিকের সম্পর্কে জানায়। ব্রায়ান এগুলোকে শুনে এটা ভালোভাবেই বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র। তবে ব্রায়ান তাকে কিছু বলার আগেই এরিকও এটা বুঝতে পারে অস্কার নিশ্চয়ই চালাকি করার চেষ্টা করছে। এই জন্য সে অস্কারের ফোনটাকে সোজা বাড়ির দিকে ফেলে দেয়। অন্যদিকে আমরা পিরোকে এখানকার সব থেকে বড় ডনের সাথে দেখা করতে দেখি। সব থেকে বড় কথা হচ্ছে হেক্টরও এই ডনেরই আন্ডারে কাজ করে। পিরো ডনকে জানায় তুমি এক্ষুনি হেক্টরকে কল করবে এবং এখানে আসার জন্য বলবে, আমি ওকে এখানেই শেষ করে ফেলবো। প্রথম দিকে সে রাজি না হলেও পিরো তাকে অনেকগুলো টাকার অফার দেয়। শেষ পর্যন্ত ডনও তার কথা রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে এরিক অস্কারকে ডনের বাড়িতে নিয়ে আসে। ডন এগুলোকে দেখে একদমই রাজি হতে চায় না, কারণ অস্কার এখনো অনেকটা ছোট। সে কোনোভাবেই চায় না বাচ্চারা এসবের মধ্যে এসে পড়ুক। তবে এবার পিরো তাকে হুমকি দিতে শুরু করে, সে যদি তার কাছে সাহায্য না করে তাহলে পিরো তার সকল অপকর্মগুলোকে সরকারের কাছে তুলে দেবে। অন্যদিকে সে যদি তার কথা মতো কাজ করে পিরো তাকে $20 মিলিয়ন দেবে। শেষ পর্যন্ত ডনও তার কথা রাজি হয়ে যায়। ডন তখন অস্কারকে হেক্টরকে কল করার জন্য বলে এবং এখানকার লোকেশন দিতে বলে। যেহেতু ব্রায়ানরা অস্কারের লোকেশনটা জানতে পেরেছে, এই জন্য ব্রায়ান হেক্টরের টিম মেম্বারদেরকে নিয়ে নতুন একটি প্ল্যান বানায়। কিছুক্ষণের মধ্যে আমরা হেক্টরের লোকদেরকে ডনের বাড়ির সামনে দেখি। তারা সামনে যাকেই পাচ্ছিল এক এক করে শেষ করতে থাকে। ফাইটিং এর এক পর্যায়ে সবার নজর যখন হেক্টরের টিম মেম্বারদের উপরে যায়, ঠিক তখনই আমরা হেক্টর এবং ব্রায়ানকে বাড়ির একেবারে পেছনের দিকে দেখি, যারা সাইলেন্টলি সবগুলো গার্ডদেরকে শেষ করে দেয়। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে আমরা ব্রায়ান এবং হেক্টরের সব থেকে দক্ষ ফাইটটাকে উপভোগ করি, যেখানে তারা দুজনে এমনভাবে ফাইট করছিল দেখে বোঝাই যাচ্ছে না নায়কটা আসলে কে। অন্যদিকে অস্কার যখন বুঝতে পারে ব্রায়ানরা এখানে চলে এসেছে, সে সুযোগ বুঝেই তার সামনে থাকা গার্ডকে সেখানে শেষ করে দেয়। কিন্তু সে যখনই ম্যারিসনকে ছাড়াতে যায় তখনই আমরা এরিককে আবারও সেখানে দেখি। তবে এবার অস্কার তার সর্বোচ্চ দিয়ে লড়াই করে। ফাইটিং এর এক পর্যায়ে এরিক অস্কারকে এতটাই আহত করে ফেলে অস্কার দাঁড়াতে পর্যন্ত পারছিল না। সে যখন তাকে প্রায় মেরেই ফেলবে, ম্যারিসন সেখানেই তাকে শেষ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রায়ানকেও সেখানে দেখি। তবে তারা যখনই বাইরের দিকে যায় তখন ডন সবাইকে তার গান পয়েন্টে নিয়ে নেয়। সে যখনই তাদের দিকে গুলি চালাতে যাবে তখনই আমরা হেক্টরকে দেখি যে ডনকে এক মুহূর্ত সময় দেয় না। এভাবেই ব্রায়ানরা
এখানকার লড়াইটা জিতে যায়। পরবর্তীতে আমরা সেখানে বেশ কয়েকজন এফবিআই সদস্যদেরকে দেখি, যাদের সাথে ব্রায়ানের স্ত্রীও ছিল। আর এখান থেকে আমরা এটা জানতে পারি তার স্ত্রীও একটা সময় দক্ষ একজন এফবিআই অফিসার ছিল। যেহেতু ব্রায়ান তার স্ত্রীর সাথে একটা সাধারণ জীবনযাপন করতে চায়, এই জন্য সে এফবিআই ড্রেস পরে আবারও তার নিজের দেশে ফিরে আসে এবং জেলের মধ্যে সরাসরি সনিকের সাথে দেখা করে। ব্রায়ান সব দিক থেকে প্রস্তুত সনিককে শেষ করে ফেলার জন্য। তবে ব্রায়ান কি তাকে আদৌ হত্যা করেছিল, নাকি সে তাকে লাস্ট আলটিমেটাম দিয়েছিল? এই সকল প্রশ্নগুলোকে ছেড়ে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।